জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞান দেখো শুরু করি। প্রথমেই যে জিনিসটা ভুল হয় সেটা হচ্ছে আমাদের এই স্টিফেন হকিং, জন হুইলার, জর্জ ল্যামাইটার এই ইনাদের ক্ষেত্রে। হ্যাঁ, এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। দেখো, ফার্স্ট অফ অল এখানে তোমাকে প্রশ্ন করছি স্টিফেন হকিং মহাবিশ্ব সম্পর্কে স্পন্দনশীল তত্ত্ব দিছে। বিগ ব্যাং শব্দটা শুনলেই মাথায় আগে চট করে চলে আসে হচ্ছে আমাদের স্টিফেন হকিং। কিন্তু না, আমাদের সবসময় এই কাজটা করা যাবে না। মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যে স্পন্দনশীল তত্ত্ব ছিল, এই তত্ত্বটা কিন্তু স্টিফেন হকিং এর কাছ থেকে আসছে। হুইলার, দেখো হুইলার এবং হচ্ছে কৃষ্ণ গহ্বর, ঠিক আছে, হুইলারের সাথে কৃষ্ণ গহ্বর এবং মিচেল, উনি হচ্ছেন কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের ধারণা দিছেন। দুইটা কিন্তু দুই জিনিস, একজন হচ্ছে ধারণা দিছে, একজন সেটাকে আবিষ্কার করছে। তাহলে আবিষ্কারক হচ্ছেন জন হুইলার এবং তোমার ধারণা দিছেন হচ্ছেন মিচেল। এবং এখানে বিভিন্ন তত্ত্ব দেওয়া আছে। হ্যাঁ, সালগুলো যদি নাও দেখো তারপরও কিন্তু আমাদের এই তত্ত্বগুলো কে কোনটা দিছেন এটা কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে। ঠিক আছে, দেখো আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব আমরা পড়ছি না, আইনস্টাইনের তত্ত্ব। তোমার হচ্ছে আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব কবে, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কবে, এগুলো কিন্তু একটু কম বেশি জানতে হয়। বিগ ব্যাং মডেল দেখছো কিনা, জর্জ ল্যামাইটার, একটু আগে যে কথাটা বলতেছিলাম, বিগ ব্যাং দেখেই স্টিফেন হকিং দাগায় দেওয়া যাবে না। বিগ ব্যাং দেখেই স্টিফেন হকিং দাগায় দেওয়া যাবে না, নিজেকে সংযত করতে হবে। তাহলে বিগ ব্যাং এর আসল প্রবক্তা কে? জর্জ ল্যামাইটার। আর বিগ ক্রাঞ্চ আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন স্পন্দনশীল তত্ত্ব একদম শুরুতেই লেখা ছিল স্টিফেন হকিং। আর সম্প্রসারণ তত্ত্ব সেটা হচ্ছে এডউইন হাবল। ঠিক আছে, এই এডউইন হাবলের ক্ষেত্রে সালটা একটু দয়া করে মনে রাখো, 1929 সাল। এটা আবার ভুল করো না, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব বা তোমার মহাবিশ্বের বা প্রসারণ, এর আবিষ্কারক আসলে কে? তাহলে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব আইনস্টাইন, বিগ ব্যাং মডেল হচ্ছে জর্জ ল্যামাইটার, বিগ ক্রাঞ্চ আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন, আর স্পন্দনশীল তত্ত্ব স্টিফেন হকিং এবং সম্প্রসারণ তত্ত্ব হচ্ছে এডউইন হাবল। সবাই একটু কমেন্ট করো তো যে এডউইন হাবল কত সালে এই সম্প্রসারণ তত্ত্বটা দিয়েছিলেন? বিগ ব্যাং তত্ত্ব বা সম্প্রসারণ তত্ত্ব, এখানে অনেকগুলা অনেকগুলা বর্ণনা দেওয়া আছে। দেখো তার মধ্যে কি, আজ থেকে 1500 কোটি বছর আগে ডিম্বাকার ছিল। তার চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো তার ভর কত ছিল, 10^51 কেজি। এবং তোমার ঘনত্ব কত ছিল, 10^21। এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, ওখানে হচ্ছে আমাদের 10^51 এবং এখানে হলো 21। স্টিফেন হকিং এর বই আসার চান্স কম, সবাই আমরা পারি, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, তাই না? আর তোমার হচ্ছে দেখো বিশ্বে পর্যবেক্ষিত হাইড্রোজেন হিলিয়ামের 100% ইম্পর্টেন্ট, 3:1। হাইড্রোজেন এবং হিলিয়ামের শতাংশের অনুপাত কত? বিশ্বে পর্যবেক্ষিত হাইড্রোজেন এবং হিলিয়ামের শতাংশের অনুপাত 3:1। এবং দেখো বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা প্রদান করেছেন স্টিফেন হকিং। ইয়েস, বিগ ব্যাং এর সাথে স্টিফেন হকিং এর নাম আছে, কিন্তু সেটা সবার আগে না। আগে নাম হচ্ছে জর্জ ল্যামাইটার এবং এই বিগ ব্যাংকে সম্প্রসারণ করছেন, এই বিগ ব্যাংকে ব্যাখ্যা করছেন স্টিফেন হকিং। তাহলে বিগ ব্যাং এর সাথে স্টিফেন হকিং এর নাম আছে, কিন্তু সেটা 2 নম্বরে, নট 1 নম্বর। 1 নম্বরে কার নাম আছে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে বিগ ব্যাং এর সাথে 1 নম্বরে কার নাম আছে। আচ্ছা, হাবল বিধি, যে কথাটা একটু আগে বলতেছিলাম, এডউইন হ্যাবেলের কথা, তাই না? তাহলে এডউইন হাবল 1929 সালে হাবল বিধি দিয়েছেন। এডউইন হাবল কি করছেন বলো? এডউইন হাবল তোমার হচ্ছে 1929 সালে হাবল বিধি প্রণয়ন করছেন। তার বিধিটা কি ছিল? ছায়াপথগুলো বা গ্যালাক্সির অপসারণ এর বেগের মান দূরত্বের সমানুপাতিক। তার মানে দূরত্বের সমানুপাতিক হলে কি হয়? এখানে আমাদের ভি সমানুপাতিক ডি, এটাই তো। তাহলে ভি সমানুপাতিক ডি, এই কথাটা কে বলছেন? বিজ্ঞানী এডউইন হাবল বলছেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যে সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু এইচ ডি, যে সূত্রটা দেওয়া আছে এখানে, অপসারণ বেগ হাবল ধ্রুবক কিন্তু দূরত্ব, এখানে হচ্ছে যে বি ইকুয়াল টু এইচ ডি। নাইস, ওকে। আচ্ছা, আমাদের একটু মনে হয় যান্ত্রিক ত্রুটি হচ্ছে। ঠিক আছে, যান্ত্রিক ত্রুটি হওয়াটা অস্বাভাবিক না।
তান্ত্রিক ত্রুটি হতেই পারে। তা এইটা সলভ হইতে হইতে আমাদের প্রশ্নগুলো একটু আমাদের সাথে একটু ডিসকাশন করে ফেলি, যে সেটা হচ্ছে আমরা এর আগে যা যা পড়ছিলাম সেটা সবাই একটু আমাকে জানাও তো, যে সেটা হচ্ছে যে আমাদের যে রিফ্লেক্টিং টেলিস্কোপ ছিল, এই রিফ্লেক্টিং টেলিস্কোপটা কে আবিষ্কার করছিলেন? আমরা গত চ্যাপ্টারে দেখছিলাম, তাই না? রিফ্লেক্টিং টেলিস্কোপ, রিফ্লেক্টিং টেলিস্কোপ কে আবিষ্কার করছেন মনে আছে? আমাদের ক্লাস চলে আসছে, কিন্তু সবাই একটু মনে করে আমাকে জানাও তো যে গত ক্লাস যেহেতু আমরা করলাম একটু আগে, সেটার ইয়াটা তোমাদের মনে আছে কিনা? খুব ইম্পর্টেন্ট একটা নাম ছিল, কি কারো মনে আছে কিনা? আচ্ছা, এখানে এডউইন হাবল 1929 সাল, সেটা আমরা বলছি। ভি সমানুপাতিক ডি, সেটাও আমরা বলছি। ভি সমানুপাতিক যদি ডি হয়, এখানে আমরা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা হাবল ধ্রুবক আসে, যেটা হচ্ছে এইচ। আর যেখানেই হাবল ধ্রুবক আছে সেখানে আমাদের একটা যুক্তিসঙ্গত মান চলে আসবে। দেখো 72 কিলোমিটার পার সেকেন্ড, 72 কিলোমিটার পার সেকেন্ড। আর এখানে আমাদের এরপরে বিগ ক্রাঞ্চ থিওরি এবং পালসার থিওরি নিয়ে কথা বলা আছে। কি জিনিস বিগ ক্রাঞ্চ থিওরি এবং পালসার থিওরি? হচ্ছে দেখো লেখা আছে যে বিগ ব্যাং ঘটনার পর আর দূরে সরে না গিয়ে কাছাকাছি চলে আসতে থাকে, মানে ক্রাঞ্চ হয়ে যায়, মানে একসাথে চলে আসতে থাকে, এটাই হলো ক্রাঞ্চ। আর স্পন্দনশীল তত্ত্ব কত বছর পর পর সংঘটিত হয়? 8 × 10⁹। পরীক্ষার সময় খেয়াল রাখো, এখানে কিন্তু 10⁸ দিয়ে দিতে পারে, এখানে আগে 9 দিয়ে দিতে পারে, এগুলো যেন আমরা সিরিয়ালি মনে রাখি যে 8, তারপর এই পাশে হচ্ছে 9। আর বিগ ক্রাঞ্চ তত্ত্বের সমাপ্তি হচ্ছে বিগ ব্যাং এর সূচনা। আর এভাবে বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চ যদি একটার পর একটা হইতে থাকে, আগে বিগ তোমার হচ্ছে যে বিগ ব্যাং, তারপরে হচ্ছে ক্রাঞ্চ, তারপরে আবার ব্যাং, ঠিক আছে? এইভাবে যদি একটার পর একটা যেতে থাকে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? পালসার থিওরি। এটাকে আমরা পালসার থিওরি বলি। 3 ধরনের মডেল আছে, একটা হচ্ছে কি আবদ্ধ, একটা উন্মুক্ত, একটা সমতল। এখান থেকে তোমাদের আসলে কি লাগবে এটা যদি তোমাদের একটু জিজ্ঞাসা করি আমি, যে সেটা হচ্ছে এখানে তোমাদের আসলে কি প্রয়োজন, তাহলে দেখো আবদ্ধ মহাবিশ্ব মডেল, উন্মুক্ত মহাবিশ্ব মডেল এবং হচ্ছে সমতল মহাবিশ্ব মডেল। আবদ্ধ মডেলের মধ্যে বলা আছে যে মহাবিশ্বের সম্প্রসারণ ভবিষ্যতে একদিন থেমে যাবে এবং আবার সংকুচিত হতে হতে একটা বিন্দুতে এসে ধসে পড়বে। আর উন্মুক্তর ক্ষেত্রে বলা আছে কি অনন্তকাল প্রসারিত হবে। সমতল হচ্ছে ধসেও পড়বে না, প্রসারিতও হবে না, মানে কিছুই হবে না, সমতল হয়ে থাকবে, হয় উপরেও যাবে না নিচেও যাবে না, তাহলে কোথায় থাকবে? সমতলে থাকবে। আর উন্মুক্ত মানে কি? সে প্রসারিত হতেই থাকবে। তাহলে এই উন্মুক্ত যেটা বলা হয়েছে, যেটা প্রসারিত হতেই থাকবে, সেটা কিভাবে প্রসারিত হবে? অধিবৃত্তীয় আকারে প্রসারিত হবে। আর আবদ্ধ মহাবিশ্ব মডেল যেটা, সেটা কি বলছে? একদিন থেমে যাবে এবং আবার একই বিন্দুতে এসে ধসে পড়বে। এই ক্ষেত্রে তোমার পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হলো এই, যে এইখানে আমাদের যে ঘনত্ব পরামিতি থাকে, এখানে আমাদের হচ্ছে কি দেখো তো, যে সিগমা ইজ গ্রেটার দেন 1। তারপরে হচ্ছে এখানে সিগমা ইজ লেস দেন 1, তারপরে সিগমা ইকুয়াল টু 1। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। দেখি কে কে আছো আমাদের সাথে এখন। জাকিয়া আছো, মেহাবিবা, স্নেহা, আসিয়া, তামিম, থ্যাংক ইউ। ওকে, এরপরে দেখো মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক। 3টা জিনিস আছে, 3টা পরপর সিরিয়ালি মনে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তারপরে লাইট ইয়ার, তারপরে হলো পারসেক। এখান থেকে একটা কথা খেয়াল রাখবো, যে আমাদের এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এইটা হচ্ছে কি বলতো, ছোট না বড়? এ হচ্ছে ছোট, তার চেয়ে বড় হচ্ছে আমাদের এই লাইট ইয়ার, আর তার চেয়ে বড় হচ্ছে আমাদের পারসেক। এটা খেয়াল রাখবা। তাহলে কার চেয়ে কোনটা বড়, এটা কিন্তু তোমার পরীক্ষা দিতে পারে, যে নিচের কোনটি সঠিক ক্রম, নিচের কোনটি সঠিক ক্রম, এটা দিতে পারে কিন্তু। ঠিক আছে, এটা মারতে হবে। সব মনে রাখবা, যেটা সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তারপর লাইট ইয়ার, তারপর পারসেক। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তার চাইতে লাইট ইয়ার বড়, আর লাইট ইয়ারের চাইতে পারসেক বড়, তাহলে সবচেয়ে বড় একক কোনটা? সেটা হচ্ছে পারসেক, এটা খেয়াল রাখবা। আর 1 পারসেক মানে 3.26 আলোকবর্ষ দূরত্ব, এটাও যেন পরীক্ষার জন্য মনে থাকে। হ্যাঁ, যে 1 পারসেক মানে হচ্ছে 3.26 আলোকবর্ষ। আর কোনটার ডেফিনিশন কি একটু দেখবা, সূর্য পৃথিবীর গড় দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এগুলো ভুল করা যাবে না। আমরা এই জিনিসটা পরীক্ষা আসলে যদি আমাদের পড়া না থাকে, অনেকেই আমরা ভুল করে ফেলবো, যে এই মহাবিশ্বের মূল উপাদান আসলে কি কি। ঠিক আছে, এই মহাবিশ্বের মূল উপাদান আসলে কি কি? সৌরজগৎ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ। ঠিক আছে, দেখছো এখানে 3টা কথা, সৌরজগৎ, নক্ষত্র ও গ্যালাক্সি বা ছায়াপথ। গ্যালাক্সিটা ছায়াপথটাই, কিন্তু মূলত আমাদের 3টা জিনিস। ঠিক আছে, মূলত আমাদের কয়টা জিনিস বলতো? 3টা জিনিস। একটা হলো সৌরজগৎ, তারপরে হচ্ছে নক্ষত্র, তারপরে হচ্ছে গ্যালাক্সি। এই 3টা কথা আমাদের খেয়াল রাখতে, পরীক্ষা দিতে পারে মহাবিশ্বের উপাদান 9 কোনটা। তাহলে 3টাও জিনিস। সৌরজগতের সাথে কি কি আছে একটু রিডিং দিতে পারো। নক্ষত্র হচ্ছে নেবুলা বা নীহারিকা, এক ধরনের গ্যাস পিণ্ড, যা থেকে নক্ষত্রের জন্ম হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। আর এই গ্যালাক্সির মধ্যে কি কি আছে এটা একটা রিডিং দিতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না।
সূর্য সম্পর্কে অসংখ্য ইনফরমেশন দেওয়া আছে, সূর্যের ভর কত, তার ব্যাসার্ধ কত, দেখছো অনেক কথা লেখা আছে। কিন্তু এখানে আমরা একটু দেখে নেই যে সেটা হলো যে সূর্যের ভর 1.99, কিন্তু 10 এর পাওয়ার কত 30, ব্যাসার্ধের পাওয়ার কত 8, ঘনত্ব কত 1410, 25 দিনে একবার অক্ষের উপর আবর্তন করে। অভিকর্ষ ত্বরণের মান, যেহেতু আমরা পৃথিবীর নানা প্রান্তে মেরুতে কত, তারপরে তোমার হচ্ছে যে বিষুবে কত, তাই না, আমরা এভাবে পড়ছি, রাজশাহীতে কত, ঢাকায় কত, তো এইখানে অভিকর্ষ ত্বরণের মানটা আমরা একটু পড়বো। সেটা হলো সূর্যের ক্ষেত্রে 275, তাই না। আর পৃথিবীতে আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। অনেক পুরনো প্রশ্ন। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন দিছে, সূর্য প্রতি সেকেন্ডে কত জুল শক্তি বিকিরণ করে। 100% ইম্পর্টেন্ট, যেহেতু ম্যাথ কোশ্চেন আমাদের লাগবে। সূর্য প্রতি সেকেন্ডে 4 × 10⁻26 জুল শক্তি বিকিরণ করে। সবাই একটু কমেন্ট করবা যে সূর্য প্রতি সেকেন্ডে কত, 4 × 10⁻26 জুল। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 6000 কেলভিন। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো। সূর্য দ্বিতীয় প্রজন্মের নক্ষত্র, এর জ্বালানি কি, হাইড্রোজেন। এটা কিন্তু খুব সহজ প্রশ্ন, পরীক্ষার সময় হাইড্রোজেন কিন্তু হিলিয়াম হয়ে যাবে যদি না পড়া থাকে, ঠিক আছে। তাহলে সূর্যের, বলো তো সবাই যে সূর্যের জ্বালানি কি, সবাই একটু কমেন্ট করো তো যে সূর্যের জ্বালানি কোনটি। দেখি কে কে আছো। জুই আছো, আছি আছো, জাকিয়া, স্নেহা, তামিম, থ্যাংক ইউ। সূর্যের, দেখো সূর্য তাহলে জ্বালানি কি, হাইড্রোজেন। সূর্য হলো বামন নক্ষত্র, ঠিক আছে। আর দেখো কি লেখা আছে এখানে, কোন দুইটি গ্রহের কোনো উপগ্রহ নেই, দেখছো, বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, এটা আমরা দেখে রাখলাম। আচ্ছা, পৃথিবী এবং মঙ্গলের যে ব্যাস, সেটার অনুপাত কত, 1.88:1, 1.88:1। এটা আমরা একটু খেয়াল রাখবো যে পৃথিবী এবং মঙ্গলের যে ব্যাস, এটার অনুপাত হচ্ছে 1.88:1। গ্রহণপুঞ্জ, সর্ববৃহৎ গ্রহণের নাম হচ্ছে সেরেস, ঠিক আছে। হ্যালির ধূমকেতু তো 76 বছর পর দেখা যায়, সবাই পারো যে 76 বছর পর পর দেখা যায়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তোমরা জানো, তারকার জ্বালানি একটু আগে আমরা পড়লাম, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো নীহারিকার ক্ষেত্রে একটা কথা কিন্তু বলা আছে একদম ক্লিয়ার ভাবেই, নীহারিকার গড়ে উঠেছে 50 to 75% হাইড্রোজেন এবং 20 থেকে 45% হিলিয়াম। এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। সবাই এটা একটু কমেন্ট করবা যে নীহারিকার কত পার্সেন্ট আসলে হাইড্রোজেন এবং কত পার্সেন্ট হিলিয়াম, এটা কিন্তু পারতে হবে। এটা কিন্তু তোমাদের পারতেই হবে যে আমাদের নীহারিকার কত পার্সেন্ট, দেখো 50 থেকে 75% হচ্ছে আমাদের হাইড্রোজেন এবং কত পার্সেন্ট হিলিয়াম, 20 থেকে 45% হচ্ছে আমাদের হিলিয়াম। আর নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ কি অবস্থায় থাকে, প্লাজমা অবস্থায় থাকে। পরীক্ষা দিবে গ্যাসীয় অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে। কঠিন দাগায় দেওয়ারই কিন্তু অনেক চান্স আছে যে পরীক্ষার হলে ভুলে আমরা কঠিন দাগায় ফেললাম, তা কিন্তু না। নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ প্লাজমা অবস্থায় থাকে, প্লাজমা প্লাজমা প্লাজমা, ভালো করে খেয়াল রাখবা। সবাই এটাও একটু কমেন্ট করবা যে কি অবস্থায় থাকে। ভেরি গুড, আছে কমেন্ট করেছো জুই, আশফাক, তুর্য, ভেরি গুড। দেখো গ্যালাক্সি, অনেকগুলো নক্ষত্র মিলে গ্যালাক্সি হয়, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি, রিডিং দিলেই পারবা। আমরা যে গ্যালাক্সিতে থাকি সেটা হচ্ছে সর্পিল গ্যালাক্সি। সুপারনোভার বিস্ফোরণটা কি, সুপারনোভা মানে কি আসলে পরীক্ষা দিতে পারে, সুপারনোভাটা কি, এটার মানে হলো বিশাল আকারের নক্ষত্রের মৃত্যু। সুপারনোভা বিস্ফোরণ হচ্ছে কি আমাদের বিশাল আকারের নক্ষত্রের মৃত্যু। কুয়াশার বা ডার্ক ম্যাটার, কুয়াশারটা কি, এটা হলো আধা নাক্ষত্রিক রেডিও উৎস। কুয়াশার হলো আধা নাক্ষত্রিক রেডিও উৎস এবং কুয়াশার থেকে কি হয়, বেতার তরঙ্গ নির্মিত। দেখো ভালো করে খেয়াল করো, কুয়াশার, তাই না, শব্দটা কি, কুয়াশার লাস্টে কি আছে, র। তাহলে বেতারের লাস্টে কি আছে, দেখো তো, বেতার, যেটা আমরা যদি বলি লিখি বেতার, বেতারের লাস্টেও র আছে। তাহলে বেতার দেখলে কি মনে পড়বে, বেতার কুয়াশার। সবাই একটু কমেন্ট করো তো, বেতার কুয়াশার, বেতার কুয়াশার। বেতার কুয়াশার। তাহলে বেতার যদি কুয়াশার হয়, তাহলে বেতার যা রেডিও তাই, তাহলে রেডিও উৎস বললে অ্যান্সার কি হবে, কুয়াশার হবে। আচ্ছা, ডার্ক ম্যাটার, ডার্ক ম্যাটার তো দেখলেই বোঝা যাচ্ছে, তাই না, যে ডার্ক ম্যাটার মানে কি, গ্যালাক্সিতে অদৃশ্য ভরের পরিমাণ দৃশ্যমান ভরের প্রায় 10 গুণ। তার মানে মহাবিশ্বে এমন 10 গুণ জিনিস আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং মহাবিশ্বে ডার্ক এনার্জির পরিমাণ সবচেয়ে বেশি। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, তাহলে মহাবিশ্বে কোন জিনিসের পরিমাণ সবচেয়ে বেশি, এই জিনিসটা আমরা একটু যদি কমেন্টে জানাই তাহলে এই হবে অ্যান্সার, বলো তো, ডার্ক এনার্জির পরিমাণ সবচেয়ে বেশি। মহাবিশ্বে কোনটা সবচেয়ে বেশি, ডার্ক এনার্জির পরিমাণ সবচেয়ে বেশি, একটু কমেন্টে আমাকে জানাও মহাবিশ্বে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি, ডার্ক এনার্জির পরিমাণ সবচেয়ে বেশি।
এখানে কিছু ঘটনা লেখা আছে যে প্রচন্ড বিস্ফোরণের মাধ্যমে সুপারনোভা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের পর নক্ষত্রের মূল অংশের ভর অনুযায়ী তারা কিসে পরিণত হয় তারা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, মৌলিক কণা দেখো এখানে কি কি লেখা আছে, যে লেপটন এবং হইতেছে যে হ্যাড্রন, এভাবে লেখা আছে। লেপটনের কথা কত স্পিন হয় দেখো তো, হাফ, এবং এতে জীবনকাল কত, অসীম। এই লেপটনের আবার তিনটা ধরন আছে, তাই না? এই তিনটা ধরন আমি এটা একটু পরেই তোমাদের পড়াই দিব। ইলেকট্রন গোষ্ঠী, মিউন, টাও, এটা আমি তোমাদের একটু পরেই পড়াই দিচ্ছি। আর হ্যাড্রনের মধ্যে তোমার হচ্ছে লেখা আছে কি, যে সকল কণা শক্তিশালী নিউক্লিয়, বিদ্যুৎ চুম্বকীয়, দুর্বল নিউক্লিয় তিন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে তাদের বলা হয় হ্যাড্রন। মেসনের স্পিন শূন্য, এবং প্রোটন, নিউট্রন, মেসন, বেরিয়ন এরা হচ্ছে কি কণা, হ্যাড্রন কণা। যে আমাদের প্রোটন, নিউট্রন, মেসন, বেরিয়ন এরা হচ্ছে হ্যাড্রন কণা। হ্যাড্রন কণার দুইটা ধরন, মেসন আর বেরিয়ন, এগুলো সম্পর্কে আমি ডিটেলস একটু পরেই পড়াই দিচ্ছি। আচ্ছা, ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল পজিট্রন আবিষ্কারের জন্য ডিরাক নোবেল পুরস্কার পাইছে 1932 সালে। কোনটার স্পিন কত এটা আমি একটু পরে পড়াই দিচ্ছি। আমরা চলে আসি কোয়ার্ক এবং পজিট্রন। 6 ধরনের কোয়ার্কের সন্ধান পাওয়া গেছে। আপ, ডাউন, স্ট্রেঞ্জ, চার্ম, টপ, বিভিন্ন নাম দেওয়া আছে। নামগুলো একবার একটু রিডিং তোমরা দিতে পারো। আর এখানে দেখো লেখা আছে দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক মিলে কি তৈরি হয়, প্রোটন তৈরি হয়। এই জিনিসটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে দুইটা আপ এবং একটা ডাউন, আর দুইটা ডাউন আর একটা আপ মিলে কি হবে, নিউট্রন হবে। পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রনটাকে আমরা বলি হচ্ছে পজিট্রন। ইলেকট্রনের ট্রন আর হলো কি পজি, তাহলে পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রনকে কি বলা হবে, পজিট্রন বলা হয়। ধূলি মেঘ, এই নক্ষত্রের গঠন উপাদান 100% ইম্পর্টেন্ট। একটু আগে আমরা নীহারিকার গঠন উপাদান দেখছিলাম না, একটু আগে আমরা কি দেখছিলাম, নীহারিকার গঠন উপাদান দেখছিলাম, খেয়াল আছে? নীহারিকার গঠন উপাদান কি ছিল? নীহারিকার গঠন উপাদানে 50 থেকে 75% ছিল আমাদের হাইড্রোজেন এবং 20 থেকে 45% ছিল আমাদের হিলিয়াম। আর এইখানে একটু দেখো তো নক্ষত্রের মধ্যে কি করছে, নক্ষত্রে ধূলি মেঘে 75% হাইড্রোজেন, 24% হিলিয়াম, 1% অন্যান্য গ্যাস থাকে, CO এবং N। ঠিক আছে, পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। আবার একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে কত পার্সেন্ট হাইড্রোজেন এবং কত পার্সেন্ট হিলিয়াম থাকে। অন্যান্য গ্যাস তো তার মানে যেটা একটা পার্সেন্টেজ বাকি থাকবে সেখানেই চলে যাবে, কিন্তু তোমার এই কতটুকু হাইড্রোজেন এবং কতটুকু হিলিয়াম এটা আমাকে একটু কমেন্টে জানাও। 75% আমাদের হাইড্রোজেন, 24% আমাদের হিলিয়াম। নক্ষত্রের জ্বালানি হাইড্রোজেন, এটা আমরা দেখে ফেলছি। বামন নক্ষত্র হলো নক্ষত্রের শেষ ধাপ, এটা একটু রিডিং দিব। মোট নক্ষত্রের 90 ভাগই হচ্ছে বামন নক্ষত্র, এবং হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে হিলিয়াম পরমাণুর সৃষ্টি হয়। ফিউশন রিয়াকশন কোথায় হয়, ফিশন রিয়াকশন কখন হয়, এই জিনিসগুলো আমরা কিন্তু ফিজিক্সে পাবো। দেখো, নক্ষত্রের 3টা চূড়ান্ত অবস্থা আছে। নক্ষত্রের কয়টা চূড়ান্ত অবস্থা? নক্ষত্রের চূড়ান্ত অবস্থা হচ্ছে 3টা। কি কি? শ্বেত বামন, নিউট্রন তারকা এবং কালো বিবর, তাই না? তার মানে কৃষ্ণ গহ্বর, শ্বেত বামন এবং নিউট্রন তারকা। 100% ইম্পর্টেন্ট এই জিনিস তোমাদের অবশ্যই 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 মুখস্থ করতে হবে, যে আমাদের এই যে ভর, এইটা আমাদের হলো 1.4 এম নট থেকে 3 এম নটের মধ্যে থাকলে কি হবে, ভর 1.4 এম নটের কম থাকলে কি হবে, 3-এর বেশি থাকলে কি হবে, কখন কি হচ্ছে সেটা আমাদের লাগবে। দেখো, যদি আমরা একটা মাঝখানটা দিয়ে শুরু করি, যে যদি আমাদের ভরটা 1.4 এম নটের কম হয় তখন কি হচ্ছে, রক্তিম দৈত্য, শ্বেত বামন, কালো বামন হয়ে মৃত্যু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিরিয়াল। যদি 1.4 এর কম হয়, তার মানে যদি 1.4 এর কম হয়ে থাকে, তাহলে আমাদের ধাপটা শুরু হচ্ছে রক্তিম দৈত্য দিয়ে এবং কালো বামন দিয়ে শেষ হচ্ছে। দেখছো কিনা? তাহলে রক্তিম দৈত্য, তারপরে শ্বেত বামন, তারপর কালো বামন, এটা একটু খেয়াল রাখতে পারো। তার মানে প্রথমে রক্তিম, তারপর শ্বেত, তারপর কালো। আর এরপর যদি আমাদের সিরিয়ালি থাকে যে 1.4 থেকে আমাদের 3, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে দেখো তো অতি রক্তিম, এখানে কিন্তু শুধু রক্তিম ছিল যদি 1.4 এর কম হয়। যদি তোমার 1.4 থেকে 3 হয় তাহলে শুরু হয়েছে অতি রক্তিম দিয়ে, তারপর সুপারনোভা বিস্ফোরণ হবে, লাস্টে হলো নিউট্রন তারকা। তোমাকে পরীক্ষায় এভাবেই প্রশ্ন করা হবে, যে সেটা হচ্ছে যে কোন ক্ষেত্রে পরিণতি কি হয়, যে নক্ষত্রের ভর যদি আমার 1.4 এম নটের কম হয় তাহলে কোনটি হবে, যদি 1.4 থেকে 3 এম নটের মধ্যে থাকে তাহলে কি হবে, আর যদি 3 এম নটের বেশি হয় তাহলে কি হবে। যদি 1.4 থেকে 3 এর মধ্যে থাকে তাহলে আমাদের পরিণতি হলো নিউট্রন তারকা। যদি 1.4 এর কম হয় তাহলে কালো বামন, যদি 3 এম নটের বেশি হয় তাহলে কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। দেখো, এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবাই তোমরা একটু কমেন্ট করবা যে যদি 3 এম নটের বেশি হয় তাহলে নক্ষত্র কিসে পরিণত হয়। সবাই একটু কমেন্ট করো, যদি 3 এম নটের বেশি হয় তাহলে কিসে পরিণত হয়, তাহলে কি হবে, কৃষ্ণ গহ্বরে পরিণত হবে।
আর সূর্যের মৃত্যু নিয়ে যে কথাটা লেখা আছে সেটা হলো লাল দানব তারা, সূর্য সাদা বামন, নিউট্রন তারা হয়ে কৃষ্ণ গহ্বর হবে। অর্থাৎ সূর্যের ক্ষেত্রেও সেটা কৃষ্ণ গহ্বর পর্যন্ত চলে যাচ্ছে। এখানে একটা চন্দ্রশেখর লিমিট আছে, যেটাকে আমরা বলি হলো সূর্যের ভর m0 হলে চন্দ্রশেখর সীমা হচ্ছে 1.4 m0। এটা একটু খেয়াল রাখবা। এখানে একটা জিনিস দেওয়া আছে, নক্ষত্রের ব্যাস। এটা একটা ছোট নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো, সেটা হলো নিশার সূর্য লাল। এটা দিয়ে মনে রাখতে পারো, নিশার সূর্য লাল। কে বলছি? নিশার সূর্য লাল, এভাবে মনে রাখতে পারো। অর্থাৎ আমাদের নিতে হলো নিউট্রন তারা, এটা হচ্ছে 16 কিলোমিটার। সার হচ্ছে সাদা বামন, এটা হলো 13,000 কিলোমিটার। তারপরে হচ্ছে সূর্য, সূর্য হলো 14 লক্ষ কিলোমিটার। আর লাল দানব লাস্টে 14 কোটি কিলোমিটার। নিশার সূর্য লাল, নিশার সূর্য লাল। আর ব্ল্যাক হোল দেখো 2.5 কিলোমিটার। ব্ল্যাক হোল কি অনলি 2.5 কিলোমিটার, এটা আলাদাভাবেই মনে রাখবা। কৃষ্ণ গহ্বর, জন হুইলারের কথা আমরা আগেই পড়ছি। কৃষ্ণ গহ্বরের আয়তন সসীম, এই কথাটা একটু খেয়াল রাখতে পারি, যে সেটা হচ্ছে যে কৃষ্ণ গহ্বরের আয়তনটা কি হবে। কৃষ্ণ গহ্বরের আয়তন কিন্তু সসীম হয়, ঠিক আছে। এই কৃষ্ণ গহ্বরের আয়তনটা সসীম, কিন্তু ভর প্রায় অসীম হয়। কৃষ্ণ গহ্বরের সীমাকে ঘটনা দিগন্ত বলে। এই কথাগুলো খেয়াল রাখবা। সূর্যের ভর বিশিষ্ট একটা কৃষ্ণ গহ্বর বাঁচে 10⁻24 ইয়ার, এবং এর শোষণ ক্ষমতা কত? যদি আদর্শ হয় তাহলে 100%। শোয়ার্সশিল্ড ব্যাসার্ধ, এটা হচ্ছে কি যে আমাদের RS দ্বারা প্রকাশ করা হয়, এবং শোয়ার্সশিল্ড ব্যাসার্ধের ক্ষেত্রে সূত্রটাই সাধারণত ইম্পর্টেন্ট, 2gm/c²। এই সূত্রটা একটু মনে রাখতে হবে, যে 2gm/c², 2gm/c²। এটা একটু খেয়াল রাখবো। এবং RS এর মান নির্ভর করে শুধুমাত্র বস্তুর ভরের উপর, তাই না? কারণ দেখো সি তো ফিক্সড, তারপরে হলো যে তোমার জি যেটা আমাদের মহাকর্ষীয় দূরত্ব, এটাও ফিক্সড। আর তোমার কি লাস্টে ছোট এম যেটা, সেটা হলো বস্তুর ভরটা থাকে, তাই না? তাহলে শুধু ভরের উপর নির্ভর করে। কার কি ছবি পাওয়া গেছে দেখো, যে রেডিও টেলিস্কোপে উন্মেষ অপটিক্যাল টেলিস্কোপের থেকে বড় হতে হয়। তারপরে গামা রে টেলিস্কোপ যেটা, সেটা হচ্ছে চৌম্বকীয় বর্ণালী সবচেয়ে শক্তিশালী ফোটন দ্বারা গঠিত। এক্স রে টেলিস্কোপের কথা লেখা আছে। অপটিক্যাল টেলিস্কোপ কয় ধরনের? হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্যই আমাদের পড়তে হবে। হ্যাঁ, প্রধানত 3 ধরনের হয়। তোমার হচ্ছে যে হাবল টেলিস্কোপ হলো অপটিক্যাল টেলিস্কোপ, খেয়াল করছো? এই কথাগুলো কিন্তু দেওয়া আছে। অপটিক্যাল টেলিস্কোপের প্রকারভেদ, প্রতিসারক যেটা, সেটা লেন্সে ব্যবহার হয়। প্রতিফলক আয়নায় ব্যবহার। প্রতিফলন বললেই তো আমরা আয়না দেখি, তাই না? আমরা যে আয়নার সামনে দাঁড়াই, আয়নাতে আমাদের কি দেখি? প্রতিফলন দেখি। এভাবে মনে রাখতে পারো যে অপটিক্যাল টেলিস্কোপের যে প্রকারভেদ, তার মধ্যে প্রতিফলক যেটা, সেটা আয়নার সাথে, প্রতিসরণ হয় কি লেন্সের সাথে। আর ক্যাটাডায়োপ্ট্রিক, সেটা হচ্ছে লেন্স এবং আয়না উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। ডা আছে না, ডাই, এই ডাই মানে তো দুই, তাহলে কি দুই ক্ষেত্রে ব্যবহার হয়। কোন কোন ক্ষেত্রে? লেন্স এবং আয়না। এটা একটু খেয়াল রাখতে পারো। বেতার তরঙ্গ, এক্স রে তরঙ্গ, এক্স রে হচ্ছে বাইনারি, সুপারনোভার ধ্বংসাবিশেষ। হ্যাঁ, এই জিনিসগুলো একটু রিডিং দেওয়া যেতে পারে। গামারের সোর্স কি কি? নিরপেক্ষ আয়নের যদি ক্ষয় হয়, সেটা আমরা একসময় পড়ছিলাম, তাই না? যে আয়ন ক্ষয় হলে পরে আমরা গামা পেতে পারি। গামারে বিস্ফোরণ, তেজস্ক্রিয় পরমাণু থেকে যে গামারে পাওয়া যায়, সেটা আমরা সবাই জানি, তাই না? এবং গামারে ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু আমরা জানি। এখানে একটা হচ্ছে যে আমাদের সূত্র দেওয়া আছে, সূত্রগুলো পড়লে আমাদের মোটামুটি শেষ। এখন তোমাদের বলছিলাম যে আমি তোমাদের কণাটা একটু দেখাই দিব, কণাটা দেখায় আমরা ক্লাসটা শেষ করব। এখানে আরেকটা জিনিস সেই সময় তোমাদের আমি বলতে ভুলে গিয়েছি, সেটা একটু বলে দেই। দেখো, অণুবীক্ষণ যন্ত্র এবং হচ্ছে আমাদের দূরবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র কয় ধরনের হয়? সরল এবং জটিল, তাই না? অণুবীক্ষণ যন্ত্র কয় ধরনের হয়? সরল এবং জটিল। আর দূরবীক্ষণ যন্ত্র কয় ধরনের হয়? প্রতিফলক এবং প্রতিসরক, তাই না? আমরা যে কথাটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে আমাদের অণুবীক্ষণ যন্ত্র হোক আর দূরবীক্ষণ যন্ত্র হোক, হোক অণুবীক্ষণ যন্ত্র হোক দূরবীক্ষণ যন্ত্র, আমাদের বিম্ব সব সময় বিবর্ধিত এবং অবাস্তব হবে। এই কথাটা 100% মাথার মধ্যে সেট করে ফেলো, 100%। সেটা হচ্ছে যে অণুবীক্ষণ হোক আর দূরবীক্ষণ হোক, অণুবীক্ষণ হোক আর দূরবীক্ষণ হোক, আমাদের বিম্ব সব সময় বিবর্ধিত এবং অবাস্তব হবে। আমাদের বিম্বটা সব সময় বিবর্ধিত এবং অবাস্তব হবে। এখন কথা হচ্ছে, তাহলে ঝামেলা কোনটা নিয়ে? সোজা না উল্টা? যে সোজা হবে না উল্টা হবে, এইটা নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমি কি বলছি, যে দূরবীক্ষণ হোক আর অণুবীক্ষণ হোক, আমাদের বিম্ব অলওয়েজ বিবর্ধিত এবং অবাস্তব হবে, কিন্তু সেটা সোজা হবে না উল্টা হবে, সেইটা আমরা পড়তে যাচ্ছি। দেখো তো, আমরা মাঝে মধ্যে বলি না যে সরল সোজা টাইপের ছেলে বা সরল সোজা টাইপের মেয়ে? হ্যাঁ, আমরা বলি না সরল সোজা। তাহলে সরলের সাথে সোজা শব্দটা আসছে, তা আমরা মনে রাখবো
যে এই যে সরল, এই যে সরল, এই সরলের ভাই হলো প্রতিফলক। হ্যাঁ, সরলের ভাইকে প্রতিফলক, তাহলে সরলের ভাইকে প্রতিফলক, তাই সরলের ভাই যদি প্রতিফলক হয়, সরলের ক্ষেত্রে যদি সোজা হয়, প্রতিফলকের ক্ষেত্রেও সোজা হবে। ঠিক আছে, তাহলে সরলের ভাইকে, সরলের ভাই হচ্ছে প্রতিফলক, তাহলে সরলের ভাই যদি প্রতিফলক হয়, তাহলে এটা আমরা মনে রাখবো যে সরলের ক্ষেত্রে যদি সোজা হয়, তাহলে প্রতিফলকের ক্ষেত্রেও কি হবে, সোজা হবে। আর জটিল, জটিল লোকজন কিন্তু কখনো সোজা হয় না। জটিল লোকজন কি হয় না বলো তো? জটিল লোকজন সোজা না হইতে পারে, সেটা কিছু ব্যতিক্রম ক্ষেত্রে, কিন্তু জটিল লোকজন অলওয়েজ দেখবো উল্টাপাল্টা করে, সব সময় উল্টাপাল্টা করে। তো ও যদি উল্টাপাল্টা করে, ওর ভাইকে প্রতিসারক, তো সেও কি করবে, উল্টাপাল্টা করবে, মনে রাখবে। তাহলে সেও কি করবে, উল্টাপাল্টা করবে। তাহলে তোমার পরীক্ষা দিতে পারে তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কোনটি পাওয়া যায়, অবাস্তব, বিবর্তিত, সোজা। জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কোনটি পাওয়া যায়, অবাস্তব, বিবর্তিত, উল্টা। দূরবীক্ষণ, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কোনটি পাওয়া যায়, অবাস্তব, বিবর্ধিত, সোজা। প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে কোনটি পাওয়া যায়, অবাস্তব, বিবর্ধিত, উল্টা। অবাস্তব এবং বিবর্ধিত শব্দটা সব জায়গায় কমন, শুধুমাত্র সরল হইলে সোজা, প্রতিফলক হইলে সোজা, কারণ তারা ভাই ভাই। জটিল হইলে উল্টা, প্রতিসারক হইলে উল্টা, কারণ তারা ভাই ভাই। ঠিক আছে, মনে থাকবে। আর যেটা বলছিলাম যে তোমাদের একটু কণা টনা পড়াই দিই, এই কণাটাই আমাদের লাস্ট টপিক, এটা পড়লে আমাদের শেষ। দেখো, কণা মূলত দুই ধরনের, কণা হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ফার্মিয়ন, একটা হলো বোজন। ঠিক আছে, কণা হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ফার্মিয়ন এবং একটা হচ্ছে বোজন। এই যে ফার্মিয়নটা আছে, এটা সাধারণত যা আমরা দেখতে পাই, যা আমরা দেখতে পাই এবং বস্তু কণার ক্ষেত্রে প্রযোজ্য একটা শব্দ হচ্ছে ফার্মিয়ন, যেটা আমরা মোটামুটি দেখতে পাই। আর বোজন জিনিসটা হচ্ছে মূলত বলের জন্য। বোজন জিনিসটা হচ্ছে কিসের জন্য, মূলত বলের জন্য। এবং এই বিষয়টা অনেকটা এমন যে সেটা হচ্ছে যে ধরো এটা একটা ফিল্ড, এটা একটা বোজন ফিল্ড, তা কোনো একটা কণা বা কোনো একটা বস্তু যদি এখান থেকে ক্রস করে যায়, তার ভিতরে কোনো শক্তি নাই, তার ভিতরে কোনো এনার্জি নাই, কিন্তু সে বোজন ফিল্ডের মাধ্যমে ক্রস করে গেছে, তাহলে তার মধ্যে একটা শক্তি চলে আসবে, সে একটা বল লাভ করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বোসন। তাহলে বোসন হচ্ছে বলের জন্য, আর আমাদের নর্মাল কণার জন্য হচ্ছে ফার্মিয়ন। নর্মাল বস্তু কণার জন্য, নর্মাল বস্তু কণা, এই বস্তু কণার জন্য হচ্ছে ফার্মিয়ন। এখন ফার্মিয়নের স্পিন অলওয়েজ হাফ হয়। ফার্মিয়নের স্পিন কত হয় জানো? ফার্মিয়নের স্পিন অলওয়েজ হাফ হয়। এখন এই ফার্মিয়নের মধ্যে আবার দুই ভদ্রলোক আছে, হ্যাঁ, তাহলে ফার্মিয়নের মধ্যে কি আছে, দুইজন আছে, একজন হলো কোয়ার্ক, একজন হচ্ছে লেপটন। এই কথাটা মনে রাখবা, ফার্মিয়নের মধ্যে দুইজন আছেন, একজন হচ্ছে কোয়ার্ক, একজন হচ্ছে লেপটন। ঠিক আছে, এখন এই যে কোয়ার্ক, কোয়ার্ক বইতে তোমাদের লেখা আছে দেখবা যে 6 প্রকার কোয়ার্ক হচ্ছে, 6 প্রকার হতে পারে। কোয়ার্কটা হচ্ছে কি হতে পারে বলো তো? 6 প্রকার কোয়ার্ক হইতে পারে। তা কখনো যদি এমন হয় যে দুইটা কোয়ার্ক একসাথে যুক্ত হয়েছে, দুইটি কোয়ার্ক একজন আরেকজনের সাথে যুক্ত হয়েছে, তখন তৈরি হবে হ্যাড্রন কণা। ঠিক আছে, দুইটা কোয়ার্ক যদি একটার সাথে একটা যুক্ত হয়, তখন তৈরি হয় হ্যাড্রন কণা। এবং এই হ্যাড্রন কণার আবার দুইটা ধরন, একটা হলো বেরিয়ন, একটা মেসন। তাহলে হ্যাড্রনের আবার দুইটা ধরন আছে, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের বেরিয়ন, একটা হচ্ছে আমাদের মেসন। এই বেরিয়ন মেসন যেটা, এই মেসনের স্পিনটা হচ্ছে শূন্য, এটা খেয়াল রাখবা। মেসন যেটা আছে সেটার স্পিন হচ্ছে শূন্য, এটা তোমাদের পরীক্ষায় দিতে পারে, কিন্তু বেরিয়নের যেটা, এই বেরিয়নের স্পিন কিন্তু শূন্য নয়, এটা মাথায় রাখতে হবে যে মেসন যেটা আছে সেটার স্পিন হচ্ছে শূন্য, কিন্তু বেরিয়ন যেটা সেটার স্পিন কিন্তু শূন্য নয়, এটা একটু মাথায় রাখবা। আর এইখানে আমাদের যেটা দেখো, হিগস এবং গেইস বোসন, হিগস বোসন যেটা, তাহলে এখানে দেখো এই যে বোসন ফিল্ডের মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে, সে শক্তি অর্জন করতেছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এখানে আসলে ওর ভিতরে কোনো শক্তি ছিল না, কিন্তু হঠাৎ করে একটা শক্তি পেয়ে গেছে। এই যে শক্তিটা, ওইখান থেকে কিন্তু আসলে ঈশ্বর কণার ধারণা আসছে, অর্থাৎ এই যে সেই হিগস বোসন কণা, আর এইটা হলো সেই গেইস বোসন কণা। এই হিগস বোসন কণা, এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ঈশ্বর কণা বা গড পার্টিকেল, বা গড পার্টিকেল। আর গেজ বোসন কণা যেটা, সেটা হচ্ছে আমাদের শক্তি বিনিময়ের জন্য। গেজ বোসন কণার কাজ কি? সে হচ্ছে শক্তি বিনিময়ের জন্য হেল্প করে। ঠিক আছে, অর্থাৎ শক্তি বিনিময়ের জন্য হচ্ছে গেজ বোসন, আর ঈশ্বর কণা বা গড পার্টিকেল হচ্ছে আমাদের হিগস বোসন। এখন এখানে একটা জিনিস থাকলো, সেটা হচ্ছে লেপটন। এই লেপটন যে জিনিসটা আছে, এই লেপটন যে জিনিসটা আছে সেটার এক্সাম্পল তোমরা মনে রাখতে পারো ইএমটি দিয়ে। ঠিক আছে, লেপটন যেটা আছে সেটার এক্সাম্পলটা তোমরা মনে রাখতে পারো হচ্ছে ইএমটি দিয়ে। লেপটন হচ্ছে হালকা কণা। কি কণা? সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে সবচেয়ে হালকা কণা কোনটি,
সবচেয়ে হালকা কণা কোনটি? সেটা হচ্ছে লেপটন কণা। আর লেপটনের মধ্যে আছে তিনটা জিনিস, ইএমটি। কি কি? ইলেকট্রন, এই এম এ হলো আমাদের মিউন, আর টিতে হচ্ছে টাও। ঠিক আছে, তাহলে ইএমটি লেপটন হচ্ছে সবচেয়ে হালকা কণা, এবং লেপটনের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে মিউন, একটা হচ্ছে টাও। এই জিনিসগুলো যদি কম বেশি তোমরা পড়তে পারো তাহলে মোটামুটি জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমাদের আর চিন্তা করা লাগবে না। আর এর আগে তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান পর্যাপ্ত চেষ্টা করলাম সোজা করার জন্য। যেখানে বুঝবা না অবশ্যই ক্লাস পুনরায় দেখবা এবং সেই জায়গাগুলো এসে রিমাইন্ড করে দেখার চেষ্টা করবা যে তোমরা সবকিছু বুঝছো কিনা। ক্লাসের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।